ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক্সপেরিয়েন্স ফর আস্ক অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা কম্পিটেন্সি 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কম্পিটেন্সি 2-তে আমরা মূলত আলোচনা করব অ্যাবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি এক্সপ্রেশন in form of synonyms, antonyms, phrases, etc. and structures in accordance with the context. অর্থাৎ সহজে বলতে গেলে আমরা এই এক্সপেরিয়েন্সে আলোচনা করব বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ ভোকাবুলারি, বিভিন্ন ধরনের বলার ধরন, এক্সপ্রেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এগুলো এবং সেন্টেন্সের বিভিন্ন পরিস্থিতিতে এগুলো কিভাবে গঠিত হয় সেই গঠন বা স্ট্রাকচার নিয়ে। আজকে আমাদের এই এক্সপেরিয়েন্সে আমরা গ্রামার আইটেম এর উপরে ফোকাস করব, আর সেটা হলো কনস্ট্রাকশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। 4.1 এ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। Read the following conversation in pairs or groups. Identify 5 statements and 5 questions. Then, write the structures of those sentences. Finally, discuss the differences between these two types of sentences. এখানে আমাদের বলেছে নিচে একটা কনভারসেশন আছে, পেয়ার অথবা গ্রুপে এই কনভারসেশনটা আলোচনা করে সেখান থেকে 5টা স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং 5টা কোশ্চেন খুঁজে বের করতে বলেছে। তারপরে সেই সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে হবে। তারপরে কি করতে হবে, এই দুই ধরনের সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে সেটা লিখতে হবে। তাহলে আসো আমরা আগে কনভারসেশনটা পড়ি। মনির's uncle is coming from America. The conversation is about what they will do to welcome and entertain him. মনিরের আঙ্কেল আমেরিকা থেকে আসছে, এখানে একটা কনভারসেশন আছে তারা কিভাবে তাকে ওয়েলকাম করবে এবং এন্টারটেইন করবে। মনির, মম আই এম সো হ্যাপি। মনির তার মাকে বলছে, মা আমি আজ খুব খুশি। কেন খুশি দেখি আমরা। মম বলছে, ও ডিয়ার আই এম টু। মা বলছে, ডিয়ার আমিও খুব খুশি। আগে মনির বলেছিল মম আই এম সো হ্যাপি, তারপরে মম বলল ও ডিয়ার আই এম টু। মুনিয়া বলছে, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, মানে আঙ্কেল রুমি কখন তিনি আগমন করবেন, কখন আসবেন। মম বলছেন হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে। মা বলছেন যে তিনি আসবেন আগামী বুধবারে। মুনিয়া বলছে হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে তাকে কে রিসিভ করবে। মা কি বলছে, মা বলছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। মা বলছে তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। মনির বলছে ইয়েস অফকোর্স মম। মনির বলছে হ্যাঁ মা আমি যেতে চাই। মম বলছে দেন ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তাহলে তুমি এবং তোমার বাবা এয়ারপোর্টে তাকে রিসিভ করবেন। মুনিয়া বলছে ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া, তার নাম হলো মনির। মনিরকে বলছে ভাইয়া তোমার কি আগামী সপ্তাহে কোনো পরীক্ষা আছে। ড্যাডি এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। বাবা বলছে ঠিক বলেছ, আমাদের আজকে থেকে এই কাজ শুরু করতে হবে। মা কি বলছে দেখো, মম দ্যাটস হোয়াট আই এম অলসো থিঙ্কিং, আমিও ঠিক তাই ভাবছি। মুনিয়া মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। মুনিয়া বলছে মা আমি খাবার সরবরাহ করতে সাহায্য করব। মনির আই ক্যান হেল্প উইথ কুকিং, আমি রান্না করতে সাহায্য করব। অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ, আমি একটা খাবারও তৈরি করব। মনির বলছে যে আমি রান্না করতে সাহায্য করব, আমি একটা খাবারও কিন্তু তৈরি করব। মুনিয়া কি বলছে, মুনিয়া লেট মি গেজ ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং। মুনিয়া বলছে আমাকে ভাবতে দাও, তুমি কি তোমার সেই ফেভারিট এগ পুডিং তৈরি করবে। মনির বলছে, মনির ইয়েস দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট। মনির বলছে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি তো এটাই ভাবছিলাম। মা বলছে শিওর এভরিওয়ান উইল বি গ্ল্যাড, অবশ্যই সবাই খুব খুশি হবে। মনির বলছে দেন আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট, হু উইল বাই দেম। মনির বলছে তাহলে তো আমার কিছু ডিম এবং দুধ লাগবে এর জন্য, কে এনে দেবে আমাকে এগুলো। ড্যাডি বলছে আই উইল, আমি এনে দিব।
আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস। বাবা বলছে যে আমি এনে দিব, তাছাড়াও আমি তোমাকে থালা বাসন পরিষ্কার করতে আমি সাহায্য করব। মম বলছে থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভরিথিং ইজ সেট নাও, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সো লেটস গেট স্টার্টেড, তাহলে চলো আমরা শুরু করি। আমরা কনভারসেশনটা পড়লাম। কনভারসেশন পড়ে আমরা জানতে পারলাম যে তারা কে কি করতে চায় তাদের আঙ্কেলের আগমন নিয়ে। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা এই কনভারসেশন থেকে আমাদের 5টা স্টেটমেন্ট এবং 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুঁজে বের করতে হবে। আচ্ছা, তার আগে আসো আমরা জেনে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি এবং স্টেটমেন্ট কি, প্রশ্ন বা প্রশ্নবোধক বাক্য কি। আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনেও একে অপরকে কোশ্চেন করি বা প্রশ্ন করি এবং তার উত্তর আশা করি। আমরা যখন কারো কাছ থেকে কিছু জানতে চাই সেগুলোই কিন্তু আসলে কোশ্চেন বা প্রশ্ন। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক আ কোশ্চেন। প্রশ্নবোধক বাক্য হলো ওই ধরনের বাক্য যে বাক্য দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। When we need to know something, we use interrogative sentence. আমরা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে এই সেন্টেন্স ব্যবহার করে থাকি। তোমার যদি কারো কাছ থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তুমি তাকে কি করবে? কোশ্চেন জিজ্ঞাসা করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। যেমন তুমি তোমার বন্ধুর কাছ থেকে অনেক সময় অনেক কিছু জেনে থাকো এবং তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকো। যেমন তোমার কাছে কি এই কলম আছে, তোমার কাছে কি বই আছে, এবং সে তার উত্তর দিয়ে থাকে। উত্তরগুলো সবই স্টেটমেন্ট হয়ে থাকে। দেয়ার আর 2 টাইপস অফ কোশ্চেন্স। 2 ধরনের প্রশ্নবোধক বাক্য আছে। সেগুলো কি কি? WH কোশ্চেন্স অ্যান্ড ইয়েস নো টাইপ কোশ্চেন্স। এই যে 2 ধরনের বাক্য, 2 ধরনের কোশ্চেন, এই কোশ্চেনগুলোর মধ্যে প্রথমত একটা হলো WH কোশ্চেন, অর্থাৎ এগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড বলতে আমরা বুঝে থাকি হোয়াট, হু, হোম, হুইজ, তাছাড়াও হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। WH কোশ্চেন সবসময় WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ শুরুতেই WH ওয়ার্ড থাকে। হোয়াট, হুইজ, হু, হোম অথবা হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো শুরুতেই থাকে। আর ইয়েস নো টাইপ কোশ্চেনে শুরুতে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়। In an interrogative sentence, the position of the auxiliary verb is always before the subject. প্রশ্নবোধক বাক্যে auxiliary verb সবসময় সাবজেক্টের আগে বসে। আসো আমরা গঠন দেখে আসি। প্রথমত WH কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। WH কোশ্চেন মানে আগেই বলেছিলাম যে যেগুলো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয়। যেমন ধরো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার কোথায়, WH এখানে শুরুতে আছে। এই যে হোয়ারের শুরুতে আছে W এবং H। যে সকল শব্দের শুরুতে W এবং H থাকে সেগুলোতে যে সকল শব্দের শুরুতে W এবং H থাকে এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এখানে হোয়ার ব্যবহৃত হয়েছে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে, হোয়ার ডু ইউ লিভ। আমরা যদি এর গঠন দেখি তাহলে গঠনে আমরা স্পষ্ট এটা দেখতে পাচ্ছি যে শুরুতেই আছে WH ওয়ার্ড, তারপরে কি আছে ডু মানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আছে ইউ সাবজেক্ট, ইউ হলো এখানে সাবজেক্ট, তারপরে আছে লিভ মানে মেইন ভার্ব। অর্থাৎ আমরা যদি স্ট্রাকচারের দিকে ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আছে WH ওয়ার্ড, এখানে WH ওয়ার্ড হলো হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব বসেছে অর্থাৎ সাহায্যকারী ভার্ব ডু বসেছে, তারপরে বসেছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো ইউ, তারপরে মেইন ভার্ব বা মূল ক্রিয়া বসেছে, এখানে মেইন ভার্ব বা মূল ক্রিয়া হচ্ছে লিভ, এবং সব শেষে কোশ্চেন মার্ক বসেছে। প্রশ্নবোধক বাক্য হলে সেই বাক্যে কিন্তু শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসাতে হবে, আদারওয়াইজ ইট উইল নট বি অল দ্য রাইট। বি নাম্বারে খেয়াল করে দেখো আরেক ধরনের WH ওয়ার্ড আছে যেগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। আগে যেটা আমরা দেখলাম হোয়ার,
এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসে নাই, এটা জায়গা বুঝিয়েছে। এটা হলো অ্যাডভার্ব। অনুরূপভাবে আরো কিছু অ্যাডভার্ব আছে, যেমন হোয়েন, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, এগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। তারপরে অক্সিলারি ভার্ব বসে। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে বসে না, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে কখনোই সাহায্যকারী ভার্ব বসে না। তাহলে আমরা যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ড যে সকল বাক্যগুলোতে সাবজেক্ট হিসেবে বসেছে সেই বাক্যগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এক্সাম্পলটা দেখো, হু হেল্পড ইউ ইন ডুইং ইয়োর প্রজেক্ট ওয়ার্ক। তোমার প্রজেক্ট ওয়ার্কে কে তোমাকে সাহায্য করেছিল? আর এক ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন আছে যেগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আগের যে বাক্যগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে নাই, এগুলো বসেছে অ্যাডভার্ব হিসেবে, অর্থাৎ এগুলোতে জায়গা বুঝিয়েছে অথবা এগুলোতে সময় বুঝাতে পারে, কারণ বুঝাতে পারে। কিন্তু এখানে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে বসবে। এদের পরে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কিন্তু এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও কিন্তু শুরুতে বা আগে বসবে না, থাকলেও সেগুলো এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে। হু হেল্পড ইউ ইন ডুইং ইয়োর প্রজেক্ট ওয়ার্ক। তোমার প্রজেক্ট ওয়ার্কে কে তোমাকে সাহায্য করেছিল? গঠন যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমে সাবজেক্ট আছে, সেটা হলো হু, অর্থাৎ হু সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে ভার্ব বসেছে হেল্প। এখানে শুধু মেইন ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব থাকলে সেগুলো এই জায়গাতেই ভার্বের এখানেই বসবে, অর্থাৎ হু এর পরে বা এই সাবজেক্টের পরে বসবে। তারপরে অবজেক্ট বা বাকি অংশ যা থাকবে সেগুলো বসবে এবং সব শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। যে সকল ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে বসে হু ছাড়াও আরো যেগুলো আছে সেগুলো হলো হুইজ, হোয়াট, এইগুলো। হুইজ, হোয়াট, হু, এগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। এই সাবজেক্টের পরে ভার্ব বসে। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব বসে। তারপরে অবজেক্ট বা বাকি অংশ যদি থাকে সেগুলো বসে এবং সব শেষে কোশ্চেন মার্ক বসে। আরেক ধরনের কোশ্চেন রয়েছে যেগুলো হলো ইয়েস নো টাইপ কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলোর জবাব ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায়। পুরো উত্তর না বললেও আমরা অর্থ বুঝতে পারি। যেমন ধরো, ডু ইউ লাইক প্লান্টস? তুমি কি গাছ পছন্দ করো? উত্তর আমি ইয়েস অথবা নো বলতে পারি। ইয়েস অথবা নো বলেই আমি উত্তরটা কারো কাছে উপস্থাপন করতে পারি। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সের যদি স্ট্রাকচার দেখি তাহলে আমরা কি দেখি? প্রথমেই আছে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব, এখানে ডু। তারপরে আছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে ইউ, এই বাক্যে ইউ আছে। তারপরে মেইন ভার্ব, এখানে আছে মেইন ভার্ব লাইক। তারপরে অবজেক্ট বা বাকি অংশ যা থাকবে সেটা বসবে এবং সব শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যের গঠন দেখলাম। এবার এই গঠন দেখে কিন্তু আমরা আমাদের কনভারসেশনের মধ্যে যে সকল কোশ্চেন আছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেগুলো খুঁজে বের করতে পারবো। এবার আসো আমরা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। An assertive sentence is used to state facts, history, incidents, opinions, events, feelings, beliefs, etc. This sentence is usually ends with a full stop. কি বলেছে? স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ওই ধরনের বাক্য যা কোনো ঘটনা প্রকাশ করে, যে সেন্টেন্সের দ্বারা কোনো বিষয় বা ঘটনার বর্ণনা দেওয়া হয়, কোনো ইতিহাস বর্ণনা দেওয়া হয় অথবা কারো মতামত বর্ণনা করা হয় বা কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয়। ফিলিংস অথবা বিশ্বাস এগুলোরও বর্ণনা দেওয়া হয়। সহজ কথায় বলতে গেলে যে কোনো কিছু বর্ণনা দিতে বা কোনো বিবৃতি প্রদান করতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। দিস সেন্টেন্স ইউজুয়ালি এন্ডস উইথ আ ফুল স্টপ। এই সেন্টেন্স ফুল স্টপ দিয়ে সাধারণত শেষ হয়। আরও সহজভাবে বলতে গেলে যে সকল সেন্টেন্স
সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখি। শি রাইটস আ ডায়েরি। এটা একটা সহজ অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মধ্যে শুধু বেসিক এলিমেন্টগুলো রয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? শি আছে। সাবজেক্ট আছে শি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্ব আছে। এখানে ভার্ব হিসেবে আছে রাইটস। রাইট মানে লেখা। এখানে ভার্ব হিসেবে আছে রাইটস। তারপরে অবজেক্ট আছে। এখানে অবজেক্ট হলো এ ডায়েরি। এখানে অবজেক্ট হলো এ ডায়েরি। এছাড়াও বাড়তি অংশ থাকতে পারে, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট, অথবা কোনো এক্সটেনশন বা বাকি অংশ আরও থাকলেও থাকতে পারে। তবে এগুলো হচ্ছে বেসিক অংশ, অর্থাৎ এতটুকু মূলত সব সেন্টেন্সেই থাকে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন জানলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে আমরা দেখতে পাচ্ছি শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব বা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দুটাই যদি থাকে সেগুলো বসবে, এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বসবে, এবং এটা ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে আসো আমরা এবার খুঁজে বের করি কনভারসেশনের মধ্যে কোন সেন্টেন্সে ইন্টারোগেশন বা কোশ্চেন আছে এবং কোন সেন্টেন্সে স্টেটমেন্ট আছে। আসো আমরা তাহলে খুঁজে বের করি। আমরা কনভারসেশনটা দেখতে পাচ্ছি। তো আমরা আগেই জেনেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হলো এদের শেষে কোশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা যদি ভালোভাবে খেয়াল করি, এটাই কোশ্চেন মার্ক আছে, এটাই কোশ্চেন মার্ক আছে, এটাই কোশ্চেন মার্ক আছে, এটাই কোশ্চেন মার্ক আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে এগুলোতে কোশ্চেন মার্ক আছে। আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। হোয়েন উইল রুমি অ্যারাইভ। খেয়াল করে দেখো ভালো করে, এখানে শুরুতেই কি আছে? শুরুতেই আছে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন। তারপরে সাহায্যকারী ভার্ব আছে উইল। তারপরে সাবজেক্ট আছে আঙ্কেল রুমি। আঙ্কেল রুমি হলো এই বাক্যের কর্তা, কারণ যে আসবে সে হলো আঙ্কেল রুমি, সে এই কাজটা করবে। তারপরে আছে ভার্ব, মেইন ভার্ব অ্যারাইভ। অ্যারাইভ মানে আগমন ঘটানো বা আগমন ঘটা। এবং সব শেষে দেখো কোশ্চেন মার্ক রয়েছে। অনুরূপভাবে আমরা যদি এই বাক্যটা খেয়াল করি, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এখানেও শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। আর আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পরে ভার্ব বসে, আগে না। দেখো এখানে হু এর পরে উইল রিসিভ আছে, সাহায্যকারী ভার্ব, এই যে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব, তারপরে অবজেক্ট আছে হিম, তারপরে বাকি অংশ অ্যাট দ্য এয়ারপোর্ট আছে, এবং সবশেষে কোশ্চেন মার্ক আছে। আমরা যদি পরের কোশ্চেন দেখি, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট? তুমি কি এয়ারপোর্টে যেতে চাও? এখানে দেখো শুরুতে আছে ডু, সাহায্যকারী ভার্ব। তার মানে এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেন সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। তারপরে সাবজেক্ট বসে, যেমন এখানে দেখো ইউ সাবজেক্ট আছে, তারপরে মেইন ভার্ব আছে ওয়ান্ট, তারপরে বাকি অংশ আছে টু গো টু দ্য এয়ারপোর্ট। এখানে কিন্তু অবজেক্ট নাই। অবজেক্ট যে সকল বাক্যে থাকবেই এমন কিন্তু না। কমপ্লিমেন্ট বা এক্সটেনশন দিয়েও বাক্য শেষ হতে পারে। এবং দেখো সব শেষে কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন বা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে কিন্তু সেটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। পরের বাক্য দেখো, ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক? ভাইয়া, ভাইয়া তোমার কি পরের সপ্তাহে এক্সাম আছে? খেয়াল করে দেখো ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাও ইয়েস নো টাইপ কোশ্চেন। এটার জবাব ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে। তারপরে আছে মূল ভার্ব, তারপরে আছে সাহায্যকারী ভার্ব। সরি, এখানে কিন্তু হ্যাভ সাহায্যকারী ভার্ব না। হ্যাভ যদিও সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, কিন্তু এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব রূপে বসেছে। এখানে কিন্তু ডু হলো সাহায্যকারী ভার্ব আর হ্যাভ হলো মেইন ভার্ব। হ্যাভ মেইন ভার্ব এবং সাহায্যকারী ভার্ব উভয় অর্থেই বসতে পারে। ডু, ডাজ এগুলোও তাই। আমাদের পরের পৃষ্ঠায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। আমাদের পরের পৃষ্ঠায় কোশ্চেন রয়েছে, ইজ ইট ইয়োর ফেভারিট এগ পুডিং? তারপরে আছে হু উইল বাই দেম? আর কিছু আছে? নেই, এই দুটা ছিল। আচ্ছা, এবার আমরা এগুলোর গঠন দেখি। খেয়াল করে দেখো, ইজ ইট ইয়োর ফেভারিট এগ পুডিং? এটা কি তোমার ফেভারিট এগ পুডিং? দেখো শুরুতে সাহায্যকারী ভার্ব আছে, তার মানে এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। তারপরে সাবজেক্ট আছে ইট, তারপরে দেখো বাকি অংশ আছে ইয়োর ফেভারিট এগ পুডিং। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এটা ইয়েস নো টাইপ কোশ্চেন, এবং ইয়েস নো টাইপ কোশ্চেনের শুরুতে সাহায্যকারী ভার্ব থাকে,
এবং তারপরে থাকে সাবজেক্ট এবং তারপর বাকি অংশ বসে। আসো আমরা পরের প্রশ্ন দেখি। হু উইল বাই দেম। হু দিয়ে বা সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে সাবজেক্ট হিসেবে বসেছে এবং তারপরে উইল বাই সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব আছে এবং তারপরে অবজেক্ট আছে, এবং সবশেষে দেখো কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে আমরা কিন্তু 6টা প্রশ্নবোধক বাক্য অলরেডি পেয়ে গেছি। হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ? উইল ইউ রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট? ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট? ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া? ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং? হু উইল বাই দেম? আমরা 6টা প্রশ্নবোধক বাক্য পেয়েছি। এবার আসো আমরা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো খুঁজে বের করি। এখানে প্রশ্নবোধক বাক্য ছাড়া অধিকাংশ বাক্যগুলোই স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড টাইপের যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেগুলো আগে খুঁজে বের করি। দেখো, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে। সে পরের বুধবারে আসবে। তারপরে দেখো, ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্টে রিসিভ করবে। আবার এখানে দেখো, বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সময় হাতে নেই। এখানে বাট অ্যাডভার্ব হিসেবে বসেছে এবং তারপরে দেখো উই ডোন্ট হ্যাভ মাচ টাইম সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং সব শেষে ফুল স্টপ আছে। পরের বাক্য দেখো, এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। আমাদের আজ থেকেই কাজ শুরু করতে হবে। উই অল হলো সাবজেক্ট, এখানে শুধু উই না, উই অল হলো সাবজেক্ট, তারপরে ভার্ব আছে নিড, তারপরে বাকি অংশ আছে টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডেই। পরের বাক্য দেখো, দ্যাটস হোয়াট আই অ্যাম অলসো থিঙ্কিং। আমি এটাই ভাবছি, আমি এটাই ভাবছি। এরপরেরটা আমরা দেখি, মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। মা, আমি কিন্তু তোমাকে খাবার সার্ভ করতে সাহায্য করব। দেখো, এটা মম হলো সম্বোধনসূচক শব্দ। এর পরের অংশটুকু হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। এই যে আই হলো সাবজেক্ট, উইল হেল্প হলো ভার্ব অংশ, তারপরে ইউ হলো অবজেক্ট এবং তারপর বাকি অংশ আছে। তারপরে দেখো, আই উইল প্রিপেয়ার আ ডিশ। আমি খাবার তৈরি করতে আমি একটা খাবারও তৈরি করব। আবার আই ক্যান হেল্প উইথ কুকিং। আমি খাবার তৈরি করতে সাহায্য করতে পারি। উভয়টাই, এই দুটোই কিন্তু স্টেটমেন্ট। দেখো গঠন, আই, তারপরে আই হলো সাবজেক্ট, তারপরে ক্যান হেল্প হলো ভার্ব অংশ, তারপরে বাকি অংশ আছে। এখানে দেখো আই হলো সাবজেক্ট, উইল প্রিপেয়ার হলো ভার্ব অংশ এবং তারপরে এ ডিশ অবজেক্ট বা বাকি অংশ হিসেবে আছে। এরপরে দেখো, এভরি ওয়ান উইল বি গ্লাড। সবাই অনেক খুশি হবে। আর শিওর, শিওর এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে কমা দিয়ে শুরুতে। এর পরের অংশ দেখো, এভরি ওয়ান উইল বি গ্লাড, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো, দেন আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট। এই যে দেন, এটাও অ্যাডভার্ব। এটুকুর পরে যে অংশটা আছে সেটা হলো স্টেটমেন্ট। আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট। আই হলো সাবজেক্ট, নিড হলো মেইন ভার্ব, সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট, এই সাম এগস অ্যান্ড মিল্ক এটা হলো অবজেক্ট এবং ফর দ্যাট বাকি অংশ। পরের সেন্টেন্স দেখো, আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস। আমি তোমাকে থালা বাসন পরিষ্কার করতে বা ধুয়ে রাখতে আমি তোমাকে সাহায্য করব। এখানে দেখো, আই সাবজেক্ট, উইল হলো সাহায্যকারী ভার্ব, অলসো অ্যাডভার্ব হিসেবে বসেছে, মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। তারপরে দেখো বসেছে মূল ভার্ব, তারপরে বাকি অংশ আছে। তারপরে দেখো, এভরিথিং ইজ সেট নাও। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তাহলে দেখো, এভরিথিং ইজ সেট নাও, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ। আমরা যে বাক্যগুলো এতক্ষণ ধরে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে মার্ক করলাম বা সিলেক্ট করলাম, আসলে আমরা সেগুলো লিখে ফেলি। দেখো, প্রথমে যে বাক্যটা আছে, হোয়েন উইল আঙ্কেল রুমে অ্যারাইভ, এর উত্তরও মানে স্ট্রাকচারও এখানে লিখে দেওয়া আছে। শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন বসেছে, তারপরে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব উইল বসেছে, তারপরে সাবজেক্ট আঙ্কেল রুমি, তারপরে ভার্ব অ্যারাইভ এবং সবশেষে কোশ্চেন মার্ক আছে। আসো আমরা পরের গুলো লিখে ফেলি স্ট্রাকচার বা গঠন সহ। আমরা তার পরের বাক্যটা দেখি কি লেখা আছে। হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। আমরা যদি স্ট্রাকচার খেয়াল করে দেখি, শুরুতে আছে হু, তারপরে আছে ভার্ব। এখানে ভার্ব মানে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব,
দুটাকেই বোঝানো হয়েছে। উইল রিসিভ, তারপরে কি আছে অবজেক্ট হিম, তারপরে আছে বাকি অংশ বা এক্সটেনশনে যে আর দ্য এয়ারপোর্ট, এটা বাকি অংশ, সব শেষে কোশ্চেন মার্ক আছে। এরপরে আমরা দেখি কি আছে, এরপরে আছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, দেখো শুরুতেই আছে ডু সাহায্যকারী ভার্ব, তারপরে আছে সাবজেক্ট ইউ, তারপরে আছে মেইন ভার্ব ওয়ান্ট, তারপরে বাকি অংশ আছে এক্সটেনশন, সব শেষে আছে কোশ্চেন মার্ক। আমরা এর পরেরটা দেখি, ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া, ভাইয়া তোমার কি এই সপ্তাহে কোনো পরীক্ষা আছে। এর গঠন আমরা দেখি কিভাবে এই প্রশ্নটা তৈরি হয়েছে। শুরুতেই অক্সিলিয়ারি ভার্ব ডু, তারপরে আছে সাবজেক্ট ইউ, তারপরে আছে মেইন ভার্ব হ্যাভ। হ্যাভ কিন্তু সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব দুইটা হিসেবেই বসে, এখানে হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসেছে। তারপরে আছে এক্সটেনশন দিস উইক, আসলে এই পর্যন্তই কোশ্চেন। আর এই যে ভাইয়া, এটা কাউকে সম্বোধন করতে, অর্থাৎ সম্বোধন করতে কাউকে নাম ধরে ডাকতে যে শব্দগুলো বসে সেগুলোকে বলে সম্বোধন সূচক শব্দ, ভোকেটিভ কেস বলে এটাকে। তো এটা আমাদের এখানে দরকার নাই বলার। এরপরে আমরা দেখি কি আছে, ইজ ইট ইউর ফেভারিট গেম, আমরা এরপরে দেখি কি আছে, ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটা কি তোমার ফেভারিট এগ পুডিং। আমরা যদি এই প্রশ্নটার গঠন দেখি, শুরুতেই দেখছি অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, তারপর আছে সাবজেক্ট ইউর ফেভারিট এগ পুডিং, এবং সবশেষে কোশ্চেন মার্ক আছে, কারণ এই পুডিং এর পরে আর বাকি কোনো অংশ এখানে নেই। তারপরে আমরা দেখি হু উইল বাই দেম, আমার জন্য সেগুলো কে এনে দেবে। হু কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে আছে অক্সিলিয়ারি ভার্ব উইল, তারপরে আছে মেইন ভার্ব বাই, তারপরে আছে অবজেক্ট দেম, এবং সবশেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তাদের গঠন সহ লিখে ফেললাম। এবার আসো আমরা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো লিখি এবং তাদের গঠনও লিখে ফেলি। একটা লিখেই দেওয়া আছে, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, সে পরের বুধবারে আসবে। আমরা যদি গঠন দেখি, প্রথমে সাবজেক্ট হি আছে, তারপরে উইল অ্যারাইভ এটা ভার্ব, তারপরে নেক্সট ওয়েডনেসডে এটা এক্সটেনশন আছে, তারপরে সবশেষে ফুল স্টপ আছে। আমরা অনুরূপ ভাবে পরের গুলো লিখে ফেলি এবং স্ট্রাকচার লিখি। পরেরটা দেখো, ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্টে রিসিভ করবে, মানে অভ্যর্থনা জানাবে। স্ট্রাকচার যদি দেখি, শুরুতেই আছে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হলো ইউ অ্যান্ড ইউর ফাদার, তারপরে ভার্ব আছে, ভার্ব হলো উইল রিসিভ, এবং ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দুটাকেই কিন্তু বোঝায়। তারপরে আছে অবজেক্ট, কাকে রিসিভ করবে, হিম, সে হলো অবজেক্ট। তারপরে আছে এক্সটেনশন বা বাকি অংশ, অ্যাট দ্য এয়ারপোর্ট হলো এক্সটেনশন। তারপরে ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। তারপরের বাক্য আমরা দেখি, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমাদের খুব বেশি সময় নেই। স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট উই, তারপরে ভার্ব আছে ডোন্ট হ্যাভ, তারপরে কমপ্লিমেন্ট আছে মাচ টাইম, তারপরে আছে ফুল স্টপ। আমরা এর পরেরটা দেখি, আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড, আমি তোমাকে খাবার সার্ভ করতে সাহায্য করব। এখানে শুরুতেই আছে আই সাবজেক্ট, তারপরে আছে ভার্ব উইল হেল্প, তারপরে আছে অবজেক্ট ইউ, তারপরে বাকি অংশ হয়েছে ইন সার্ভিং দ্য ফুড, এক্সটেনশন আছে, তারপরে সবশেষে ফুল স্টপ আছে। পরেরটা আমরা দেখি, আই ক্যান হেল্প উইথ কুকিং, আমি খাবার রান্না করতে হেল্প করতে পারি। দেখো শুরুতে আছে আই সাবজেক্ট, তারপরে ক্যান হেল্প ভার্ব, তারপরে আছে এক্সটেনশন উইথ কুকিং, সবশেষে ফুল স্টপ। আমরা তারপরেরটা দেখি, আই উইল প্রিপেয়ার আ ডিশ, আমি একটা খাবারও তৈরি করব। এখানে দেখো শুরুতে আছে আই সাবজেক্ট, তারপরে আছে ভার্ব উইল প্রিপেয়ার, তারপরে আছে অবজেক্ট এ ডিশ, এবং সবশেষে ফুল স্টপ আছে। আমরা এর পরেরটা দেখি, এভরিওয়ান উইল বি গ্ল্যাড, সবাই খুব খুশি হবে। শুরুতেই এভরিওয়ান সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে ভার্ব আছে উইল বি, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে এখানে আছে গ্ল্যাড। এটা কিন্তু এক্সটেনশন বলবো না, এটা কমপ্লিমেন্ট, কারণ এটা না বসালে বাক্যের অর্থ ইনকমপ্লিট রয়ে যায়। যে শব্দ বা শব্দগুলো বাক্যের সাথে এমন ভাবে সম্পর্কযুক্ত যেগুলো না বসালে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে যায়, এগুলোকে কমপ্লিমেন্ট বলে। এখানে গ্লাড হলো কমপ্লিমেন্ট। তারপরে দেখো ফুল স্টপ, ফুল স্টপ আছে। তারপরের বাক্য আমরা দেখি, আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট,
এখানে দেখো শুরুতেই আছে আই অ্যাজ এ সাবজেক্ট, তারপরে আছে ভার্ব নিড, তারপরে আছে অবজেক্ট। এখানে অবজেক্ট কিন্তু সাম, এগস অ্যান্ড মিল্ক। তারপরে আছে এক্সটেনশন বা বাড়তি অংশ ফর দ্যাট। তারপরে সব শেষে আছে ফুল স্টপ। আমরা তার পরের বাক্য দেখি, আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস। আমি তোমাকে থালা বাসন পরিষ্কার করতে সাহায্য করব। এখানে দেখো শুরুতে আছে আই সাবজেক্ট হিসেবে, তারপরে ভার্ব উইল হেল্প, তারপরে অবজেক্ট আছে ইউ এবং এক্সটেনশন উইথ ক্লিনিং ডিশেস, তারপরে ফুল স্টপ আছে। সবশেষে আমরা দেখি কি আছে, এভরিথিং ইজ সেট নাও, সবকিছু ঠিকঠাক আছে। তারপরে দেখো এখানে, এখানে দেখো সাবজেক্ট হিসাবে আছে এভরিথিং, তারপরে আছে ভার্ব ইজ, তারপরে কমপ্লিমেন্ট আছে সেড এবং এক্সটেনশন হলো নাও এবং সবশেষে ফুল স্টপ আছে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো স্ট্রাকচার সহ লিখে ফেললাম। আমি কিন্তু অনেকগুলো বেশি লিখে ফেলেছি স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা এখান থেকে যে কোনো 6টা লিখতে পারো তোমাদের বইয়ের নির্দেশনা নির্দেশনা অনুসারে, আর 5টা অতিরিক্ত লিখলেই হবে। এবার আসো আমরা এই দুই ধরনের বাক্যের মধ্যে কি তফাৎ আছে, কি পার্থক্য আছে সেগুলো জেনে নিব। এবার আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য জেনে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পেলাম যে শুরুতেই সাহায্যকারী ভার্ব থাকে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে। আবার কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। আবার কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড হু দিয়ে শুরু হয় এবং তারপর সাহায্যকারী ভার্ব থাকে। অন্যদিকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, আর এই সকল বাক্য শেষ হয় ফুল স্টপ দিয়ে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয় এবং কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট গঠিত হয় এবং এদের মধ্যে কি ধরনের পার্থক্য আছে। আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি। আবার আগামী ক্লাসে দেখা হবে এর পরের অংশ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে খোদা হাফেজ।